কাল গোটা বিশ্বকে চমকে দিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এক বিস্ফোরক ঘোষণা করা হয়। তারা অফিসিয়ালি ঘোষণা করে হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে তারা শেষ করেছে। অক্টোবর 2024-এ মোহাম্মদ সিনওয়ারের ভাই ইয়াহিয়া সিনওয়ার, যিনি সে সময় হামাস প্রধান ছিলেন, তাকে শেষ করেছিল ইসরায়েল। আর এবার মে 2025-এ এসে হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে শেষ করলো ইসরায়েল, এবং তারা অফিসিয়ালি ঘোষণা করলো গাজা দখলের দিকে এবং গাজা থেকে হামাসকে সম্পূর্ণভাবে শেষ করার দিকে আরও এক স্টেপ এগিয়ে গেল ইসরায়েল। এর জিওপলিটিক্যাল ইম্প্যাক্টটা কি? সত্যি কি হামাস মুক্ত হচ্ছে গাজা? এরপরে ইসরায়েলের পরিকল্পনাটা বা কি? সবকিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই চ্যানেলটি দেখছেন তারা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যাই হোক, এবার আসল কথায় ফিরি। কালকে ইসরায়েলের সংসদে এই ধরনের বিস্ফোরক ঘোষণা হয়। পাশাপাশি ইসরায়েলের অফিসিয়াল স্টেটমেন্টে বলা হয় তারা কালকে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড করেনি। এই অপারেশন চালানো হয়েছিল 13ই মে 2025, যে সময় মোহাম্মদ সিনওয়ার নাকি একটি হসপিটালের তলায় লুকিয়েছিলেন। ইসরায়েলের এই হসপিটালকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, কিন্তু ইসরায়েল বারংবার যেটা বলছে যে এই হামাসরা বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন স্কুল ইত্যাদি গুরুত্বপূর্ণ জায়গার তলায় বাংকারে লুকিয়ে থাকছে। ফলে যতক্ষণ না অবধি হামাসরা সম্পূর্ণভাবে শেষ হবে, ঠিক ততক্ষণ অবধি হাসপাতাল, স্কুল কিছুই ইসরায়েলের সেনা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কালকে যে ঘটনা তারা সামনে এনেছে সেখানে বলা হচ্ছে ইউরোপিয়ান হসপিটালের নিচে হামাসের একটি সেন্টার ছিল, এবং সেই হামাসের সেন্টারে পক্ষান্তরে কমান্ড জোন হিসাবে কাজ করত হামাসের বিভিন্ন নেতারা। আর ইউরোপিয়ান হসপিটালের তলায় এই সেন্টারেই লুকিয়েছিলেন মোহাম্মদ সিনওয়ার, যিনি হামাস প্রধান হিসাবে কাজ করছিলেন। সেখানেই ইসরায়েল এয়ার স্ট্রাইক চালায়, এবং এয়ার স্ট্রাইক করার পর সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যায় ইউরোপিয়ান হাসপাতাল, এবং ওর তলায় ছিলেন মোহাম্মদ সিনওয়ার, যিনি ইসরায়েলের এয়ার স্ট্রাইকে সম্পূর্ণভাবে শেষ হয়ে যান। যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে ইসরায়েল এক্ষেত্রে প্রিসিশন গাইডেড মাউন্টেন ব্যবহার করেছিলেন, যা এক নিমেষে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছে ওই জায়গাটি। এবং 2024-এর অক্টোবরের পর 2025-এর মেতে এসে হামাসের টপ ক্লাস যত নেতা আছে তা শেষ করার দিকে আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেল ইসরায়েল, যা ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। এর ভাইয়ের কথা একটু বলে দেওয়া যাক। কালকে যিনি মারা গেছেন, ইসরায়েল যাকে শেষ করেছে, সেই মোহাম্মদ সিনওয়ারের ভাই ছিলেন ইয়াহিয়া সিনওয়ার, যিনি হামাসের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। কিন্তু হামাস ইসরায়েলের কিছু জনকে বহু বছর আগে বন্দি করে হামাসদের দখলে নিয়ে আসে। 2011 সালে জেল থেকে ইয়াহিয়া সিনওয়ারকে ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েল। কারণটা কি? কারণটা হলো ইসরায়েল এই ইয়াহিয়া সিনওয়ারকে ছেড়ে দিয়ে অনেক পণবন্দী ইসরায়েলি মানুষকে হামাসের থেকে মুক্ত করে। ফলে কিছুটা দেওয়া নেওয়ার সম্পর্ক 2011 সালে করেছিল ইসরায়েল এবং হামাস, যে তোমরা সিনওয়ারকে ছাড়ো, আমরা তোমাদের যারা মানুষ আছে তাদেরকেও জেল থেকে ছেড়ে দেব। এর জন্য কিন্তু ইয়াহিয়া সিনওয়ার জেল থেকে মুক্তি পায়। পরবর্তীকালে 2017 সালে তিনি হামাস প্রধান হন। 6 বছর বিভিন্ন অপারেশন চালিয়েছেন, কিন্তু তার মৃত্যুর পর এই হামাসের মাথায় বসেন মোহাম্মদ সিনওয়ার, যিনি এই ইয়াহিয়া সিনওয়ারেরই কিন্তু ভাই। ইসরায়েল কেন এই ধরনের এয়ার স্ট্রাইক চালালো? ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা মধুর প্রতিশোধ নিয়েছে। 7ই অক্টোবর 2023-এ ইসরায়েলের নিরীহ 1200 জন মানুষকে যারা মেরেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিল এই মোহাম্মদ সিনওয়ার। এবং হামাস সে সময় বেছে বেছে ইহুদিদের কিন্তু হত্যা করে। এই জুইসদের হত্যা করার পর ইসরায়েল কিন্তু হামাসকে শেষ করব এই রকম প্রতিজ্ঞাবদ্ধ হয়, এবং আন্তর্জাতিক স্তরে সারা বিশ্বকে কার্যত নাড়িয়ে দেয়। হামাসে একের পর এক এয়ার স্ট্রাইক, এবং হামাসকে শেষ করার জন্য গাজা বর্তমানে সম্পূর্ণ নরকে পরিণত হয়েছে। আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যেভাবে হামাস এই নিরীহ জুইসদেরকে ইসরায়েলে ঢুকে মেরেছিল 7ই অক্টোবর 2023, এর পরিণাম কিন্তু ভোগ করছে বর্তমানে গাজা কিংবা হামাস। কিন্তু আপনারা যদি এর সঙ্গে কাশ্মীরের এই হত্যাকাণ্ডের প্যাটার্নটা মেলান, তাহলে কিছু জায়গার সিমিলারিটি খুঁজে পাবেন। বিশেষজ্ঞরা বলছে হামাস সে সময় যাদেরকে হত্যা করেছিল সেই জায়গাটিই ছিল উৎসবমুখর একটি জায়গা,
এবং সকলেই উৎসব পালন করছিলেন। কাশ্মীরের ঘটনাও কিন্তু এক, সকলে ছুটি কাটাতে গেছিলেন নিরীহ পর্যটক। বলা হচ্ছে এই মৌলবাদী আগ্রাসী যারা মনোভাব নিয়ে চলেন, তারা এই উৎসব মুখর পরিবেশটাকে মেনে নিতে পারেন না এবং বেছে বেছে এমন কিছু মানুষকে তারা টার্গেট করেন যারা প্রগতিশীল, যারা এই জীবনকে অন্যভাবে কাটাতে চান। আপনারা যদি দেখেন কাশ্মীরের ঘটনাও একই রকম ছবি কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে, যেখানে বেছে বেছে ধর্ম দেখে হিন্দু পর্যটকদের কিন্তু হত্যা করা হয়েছে। হামাসের কায়দায় কিন্তু টিআরএফ অপারেশন করেছে কাশ্মীরে, যা বিশেষজ্ঞরা বলেন। আর এবার ইসরায়েল পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য একের পর এক স্কুল, একের পর এক হাসপাতাল, একের পর এক হামাসের কমান্ডিং সেন্টারকে এয়ার স্ট্রাইক করে ধ্বংস করে দিচ্ছে, যার ফলে বহু সাধারণ মানুষও মৃত্যুর মুখে হয়তো ঢলে পড়ছে। কিন্তু আপাতত এই পুরো বিষয়টা শুরুটা কারা করেছিল? শুরুটা কিন্তু সেই 7ই অক্টোবর 2023-এর ঘটনা, যা বারবার ইসরায়েলের ইতিহাসে ফিরে আসবে এবং একটি কালো দিন হিসাবে চিহ্নিত হবে। ইসরায়েল হয়তো মধুর প্রতিশোধ নিয়েছে, কিন্তু এটাও বাস্তব, এই যুদ্ধ যেদিকে যাচ্ছে তা বৃহত্তর একটা যুদ্ধক্ষেত্রের সম্ভাবনা কিন্তু আন্তর্জাতিক স্তরে তৈরি করছে, কারণ ইসরায়েল অলরেডি তাদের পরের টার্গেটের নাম ঘোষণা করে দিয়েছে। এই যে মোহাম্মদ সিনওয়ার মারা গেলেন, শেষ হলেন, খতম হলেন, এরপরে হামাসের আন্দোলন কোন দিকে যেতে পারে? দেখুন, হামাসদের কাছে কিন্তু আর সর্বোচ্চ পর্যায়ে কোনো নেতা নেই, ফলে একটা কোঅর্ডিনেশনের অভাব হবে। সিনিয়র লিডাররা এই আন্দোলন কোন পথে চালিত করবেন তারা বুঝতে পারবেন না। পাশাপাশি আরবান রেজিস্ট্যান্ট বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিফলে চলে যাবে একদম। কিন্তু যদি বলা হয় রাডারলেস শিপ, কে কোন দিকে যাবে কেউ জানে না, বিকজ নেতা শূন্য হয়ে গেছে এই হামাস। লজিস্টিক সাপোর্ট কিভাবে আসবে, টানেল ওয়ারফেয়ার কিভাবে চালাবে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার কিভাবে চালাবে, অনেক প্রশ্নচিহ্নের মুখে কিন্তু হামাস অলরেডি পড়ে গেছে এই মোহাম্মদ সিনওয়ারের খতম হওয়ার পর। হামাসদের মনোবল সম্পূর্ণ ধরাশায়ী হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কারণ একের পর এক জায়গা ইসরায়েল কার্যত শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিয়েছে। আর মোহাম্মদ সিনওয়ারের এই হত্যাকাণ্ড বা এই রকম খতম হওয়ার কথা যখন সামনে ইসরায়েলের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে, এর ফলে হামাসের আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা বলছেন। লিডারশিপ একটি ভ্যাকিউম তৈরি হবে। এমনকি এই গাজার এই যে পার্টিকুলার দেখছে নর্থার্ন গাজা এবং রাফা, যে কোনো সময় ইসরায়েলি সেনা কিন্তু সম্পূর্ণভাবে দখল করে নিতে পারে এবং এই রকম একটা জায়গা কিন্তু তৈরি করে ফেললো কালকে ইসরায়েল। পাশাপাশি জাতিসংঘের মতো অর্গানাইজেশন একাধিক স্টেটমেন্ট দিচ্ছে। তারা বলছে ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড মানবতার বিপক্ষে। ইসরায়েল শুধুমাত্র এয়ার স্ট্রাইক করছে সেটা নয়, হিউম্যান এই এড কিন্তু পৌঁছাতে দিচ্ছে না, বিভিন্ন বর্ডার এরিয়া ব্লকেট করে দিয়েছে। এর ফলে কিন্তু সাধারণ মানুষের ত্রাণ শিশুদের কাছে অবধি পৌঁছাচ্ছে না, যা জাতিসংঘ বলছে। একটি তথ্য প্রকাশ করা হচ্ছে, সেখানে বলা হয়েছে 54,000 মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র মেতে। অর্থাৎ ইসরায়েলকে খেপানোর যে কি পরিণাম হতে পারে তা এখন হামাস বুঝতে পারছে। এখন হামাসের অবস্থাটাও ছেড়ে দেমা কেঁদে বাঁচি টাইপের। এই ছেড়ে দেমা কেঁদে বাঁচি করতে গিয়ে আলটিমেটলি হামাসও কিন্তু তাদের নিজের দেশের যে সাধারণ নাগরিক তাদেরকেও কিন্তু ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মতো জায়গায় নিয়ে যাচ্ছে। না তারা তাদের ইসরায়েলি যাদেরকে ধরে রেখেছে পণবন্দী তাদেরকে মুক্তি দিচ্ছে, না এই যুদ্ধ শেষ করছে। আর ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশড হয়েছে, এখানে ইসরায়েল তো পিছিয়ে যাওয়ার কোনো জায়গাতেই নেই। ফলে পরিস্থিতি আরো খারাপ জায়গায় কিন্তু যাচ্ছে, যা আন্তর্জাতিক স্তরকেও ভাবাচ্ছে। ইতিমধ্যে একাধিক দেশ স্টেটমেন্ট দিয়েছে, কানাডা, ফ্রান্স, বিভিন্ন দেশ বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু ইসরায়েলকে থামানো কিন্তু কার্যত অসম্ভব হয়ে গেছে, তা আপনারা অনেকেই বুঝতে পারছেন। ইসরায়েল বলছে জাতিসংঘ কেন এতদিন চুপ ছিল, আমরা যেটা করছি সেটা আমাদের রাইট টু সেলফ ডিফেন্স। আপনারা তখন কোথায় ছিলেন যখন হামাস আমাদের দেশে 7ই অক্টোবর 2023-এ ঢুকে 12 জন নিরীহ মানুষকে হত্যা করলেন? আমরা শুধুমাত্র এর প্রতিশোধ নিচ্ছি। ওরা যদি আজকে 1200 মারতে পারে, কালকে 12,000 জনকে মারবে, পরবর্তীকালে 12 লক্ষ মানুষকে মারবে। আমরা শুধুমাত্র হামাসকে এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করব এবং আমাদের সেলফ ডিফেন্স আত্মরক্ষার অধিকারকে আমরা ছিনিয়ে আনবো। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে হামাস যেভাবে কাঠিটা করেছে তার ফল কিন্তু এবার ভোগ করছে এবং ইসরায়েল এবং হামাসের এই লড়াই অত্যন্ত খারাপ একটা জায়গায় চলে যাচ্ছে জাতিসংঘের মত অনুসারে। এরপরে ইসরায়েল কি করবে?
সেই পরিকল্পনাও তারা করে ফেলেছে। এরপর তারা বলছে আমরা নর্থার্ন সাইডে যাব, আর এখানে যখন যাবে তখন কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি হবে। আপনারা হয়তো জানেন ইসরায়েল এর আগে লেবাননদের উপর, হিজবুল্লাহদের উপর পেজার অ্যাটাক করেছিল। গাজা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার পর ইসরায়েল কিন্তু নর্থার্ন সাইডে মুভ করবেন, সেখানে কিন্তু লেবানিজদের সঙ্গে লড়তে হবে। হিজবুল্লাহরা কিন্তু অপেক্ষা করছে ইসরায়েলদের জন্য, যদিও ইসরায়েল হিজবুল্লাহদের যে আসল নেতা তাকে অলরেডি বাংকার অ্যাটাক করে আগের বছর শেষ করে দিয়েছেন, কিন্তু এই হিজবুল্লাহদের কিন্তু পিছন থেকে সাপোর্ট করে ইরান। ফলে কোনো না কোনো জায়গায় ইসরায়েল ভার্সেস ইরান বৃহত্তর একটা যুদ্ধের জায়গা কিন্তু পৌঁছে যাচ্ছে। অলরেডি ইরান কিন্তু নিউক্লিয়ার এক্সপ্লোশনের একটা হুমকি দিয়েছে। আমেরিকা কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে অত্যন্ত সিরিয়াস ভাবে ডিল করার চেষ্টা করছে। সব মিলিয়ে মিডিল ইস্টের পরিস্থিতির পাশাপাশি এই পার্টিকুলার রিজনের পরিস্থিতি কিন্তু আন্তর্জাতিক স্তরকে ভাবাচ্ছে, এবং প্রতি মুহূর্তে এই পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে যেতে পারছে। এর সমাধানটা কি, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।